স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। ট্যাক্স নিয়ে কথা বলবো আজ। আলোচনায় থাকছে অফার ইন কম্প্রোমাইজ, পেইড বা সিক লিভ, ওয়ান শট ডিল ও নন প্রফিট অর্গানাইজেশনের ট্যাক্স ফাইলিং সহ যাবতীয় জিনিসের বিস্তারিত। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপল আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন। জি, দর্শক যুক্ত হতে পারেন আপনারাও। টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা টিবিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, দিতে পারেন আপনার মতামত, জানাতে পারেন যে কোনো প্রশ্ন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই। দেবব্রত চক্রবর্তী, আমরা ট্যাক্স সিজন তো শেষ, তারপরেও আসলে অনেকের অনেক ধরনের ব্যস্ততা এখনো রয়েছে, আর অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো হয়তো ট্যাক্স পেয়াররা সারা বছর জানতে চান। আমরা শুরু করব অফার ইন কম্প্রোমাইজ দিয়ে। এই বিষয়টি আসলে একজন ট্যাক্স পেয়ারকে কিভাবে সার্ভিস দেয়, কারা এটার জন্য যোগ্য, এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো যাই হোক, এটা বেসিক্যালি এই যে অফার অ্যান্ড কম্প্রোমাইজ যেটা নিয়ে আলোচনা করবো, এটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স রিলিফ। দেখুন যে ট্যাক্স ফাইল যারা করে অনেকেই কিন্তু অনেককে হিউজ ট্যাক্স পে করতে হয়। তো সেই ক্ষেত্রে যারা ট্যাক্স ও করে, যেমন ধরেন অনেকেই আছে 100,000 মোর দেন দ্যাট, অনেক সময় আইআরএস পেনাল্টি করে 100,000 বা কাছাকাছি বা ইভেন মোর দেন দ্যাট, তখনই কিন্তু এই যে অফার ইন কম্প্রোমাইজ বা ট্যাক্স রিলিফের কোয়েশ্চেনটা আসে। তো স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় যে অলমোস্ট 21% আমেরিকান তারা আইআরএসের কাছে কিন্তু ট্যাক্স ও করে। তো সেই ক্ষেত্রে আপনি কেউ যদি ট্যাক্স ও করে এবং সময় মতো যদি সেই ট্যাক্সটা পে না করতে পারে, যদি ট্রাবল ফিল করে ডিউ টু ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, তখন কিন্তু তার রিলিফের প্রয়োজন। এবং অফার ইন কম্প্রোমাইজটা হচ্ছে এটা একটা জনপ্রিয় ট্যাক্স রিলিফ প্রোগ্রাম, যেটার মাধ্যমে কোনো ট্যাক্স পেয়ার যদি ট্যাক্স ও করে, সে যদি আনএবল টু পে, তখন কিন্তু এটাকে নেগোশিয়েটের মাধ্যমে আইআরএসের সাথে এটা কমিয়ে আনা যায়। তো যাই হোক, তো আমি অফার অ্যান্ড কম্প্রোমাইজটা বলবো, এটা বেসিক্যালি সাম সর্ট অফ নেগোসিয়েশন অথবা কম্প্রোমাইজ উইথ দ্য আইআরএস, যেটার মাধ্যমে যদি কেউ ট্যাক্স ও করে এবং স্ট্রাগল ফিল করে পে করার জন্য এবং ফাইন্যান্সিয়াল হার্ডশিপের কারণে যদি সময় মতো পে না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু লেজিটিমেট ওয়েতে আইআরএসের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে যে পরিমাণ ট্যাক্স ডিউ থাকে সেটা কমিয়ে আনতে পারে। যেমন উদাহরণস্বরূপ দিব, দেখুন আপনি যদি 100,000 বা মোর দেন দ্যাট 120,000 ট্যাক্স ও করেন আইআরএসের সাথে, আপনার যদি সামর্থ্য না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অফার ইন কম্প্রোমাইজের মাধ্যমে আইআরএসের সাথে নেগোসিয়েশনে যেতে পারেন যে হেই, আই ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি টু পে, আই ডোন্ট হ্যাভ এনি অ্যাসেট। এবং সেই ক্ষেত্রে কিন্তু আইআরএস তখন আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তখন অফার ইন কম্প্রোমাইজের মাধ্যমে ট্যাক্সটাকে কমিয়ে আনা যায়। এবং তবে আইআরএস এই ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু কনসিডারেশন আনে, যারাই অ্যাপ্লাই করবে সবাইকে দেবে না। কী কনসিডারেশন আনে? অবশ্যই আইআরএস আপনার ইনকাম দেখবে, আপনার ইনকাম আছে কিনা সেটা পে করার মতো। আইআরএস আপনার অ্যাসেট দেখবে, আপনার সাফিসিয়েন্ট অ্যাসেট আছে কিনা যে পরিমাণ ট্যাক্স ও করেন সেটা পে করার মতো। ইভেন ওভারঅল অ্যাবিলিটিও দেখবে আপনার, যে আপনার সামর্থ্য আছে কিনা ট্যাক্স পে করার জন্য। তো এই সমস্ত বিষয় বিবেচনা করার পর যদি আপনি কোয়ালিফাইড হন, সেই ক্ষেত্রে তখন আইআরএস আপনাকে তখন যে পরিমাণ ট্যাক্স আপনি ও করেন, তখন হয়তো আপনি একটা অফার দিবেন, ডেফিনেটলি আপনাকে অফার দিতে হবে। লেটস আপনি যদি $120,000 ট্যাক্স ও করেন, আপনি অফার করতেছেন লেটস $10,000, তখন আইআরএস সামগ্রী বিষয় বিবেচনা করে সেটাকে ওরা নেগোশিয়েট করতে পারে। অর্থটা কি? আমাদের একজন দর্শক তিনি সোশ্যাল মিডিয়াতেও একই প্রশ্ন করেছেন, কামাল উদ্দিন, তিনি যুক্ত আছেন, তিনিও জানতে চাচ্ছিলেন যে এই ও করা মানে কি? ও করা হচ্ছে, যেমন ধরেন আপনি ট্যাক্স ফাইল করলেন লেজিটিমেট ওয়েতে, আপনার যে ইনকাম, এই ইনকামের ফলশ্রুতিতে আপনার তো ডেফিনেটলি একটা ট্যাক্স আসে। লেটস আপনার ট্যাক্স আসলো ধরেন $50,000, যে এই $50,000 যে ট্যাক্স আসলো, এইটাই আপনার ট্যাক্স ও করেন আইআরএস এর কাছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ট্যাক্স ও করা মানে আপনার যখন ট্যাক্স ফাইল করবেন, ইনকাম অনুযায়ী আপনার যে পরিমাণ ট্যাক্স প্রপোর্শনেটলি আসে, যেটা আপনাকে আইআরএসকে পে করতে হবে, সেইটাই বলতেছি যে আপনি ট্যাক্স ও করেন সেটা। তো যাই হোক, কন্টিনিউ করতেছি ওইটাই, যে এখন আপনার যদি অফার ইন কম্প্রোমাইজে যেতে চান, এটা একটা সিস্টেম আছে। সিস্টেম কীরকম? আইআরএস এর নির্দিষ্ট কিছু ফর্ম আছে, ইউ হ্যাভ টু ফিল আউট দিস ফর্ম। যেমন আইআরএস এর ফর্ম হচ্ছে 656L।
এই ফর্ম আছে। আবার পাশাপাশি আইআরএস এর পাশাপাশি কিন্তু আপনার স্টেটও কিন্তু ও করতে পারেন ট্যাক্স, আপনার ট্যাক্স লাইবিলিটি থাকতে পারে, এটা যেটা বলছে ট্যাক্স লাইবিলিটি। তো যাই হোক, আপনার যদি ট্যাক্স লাইবিলিটি স্টেটও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আইআরএস এর ফর্ম হচ্ছে 656L। আর স্টেটের দুই ধরনের ফর্ম আছে, একটা হচ্ছে আপনার লাইবিলিটি যদি ফিক্স থাকে, লেটস সে অলরেডি স্টেট ডিপার্টমেন্ট অলরেডি আপনার লাইবিলিটি ফিক্স ধরে দিয়েছে, এখানে আর কোনো আপিল বা নেগোসিয়েশনের সুযোগ নাই, তাহলে আপনার ফর্ম নাম্বার 4। আর যদি লাইবিলিটি ফিক্স না থাকে, ধরুন এখনও ইন প্রসেস রিভিউ মানে পর্যায়ে আছে, এখনও এটা ফিক্স করে নাই, সেই ক্ষেত্রে ফর্ম নাম্বার 4 ফিল আপ করতে হবে। আর যদি লাইবিলিটি ফিক্সড হয়ে থাকে, ধরুন আর কোনো আপিল বা কোনো ধরনের কোনো কনসিডারেশনের সুযোগ নাই, সেই ক্ষেত্রে ফর্ম 4.1 ফিল আউট করে তখন এটা সাবমিট করতে হবে। শুধু তাই না, এই ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টেশন দরকার হয় বা কী কী ইনফরমেশন প্রয়োজন আমি সেটাও বলছি। আপনার রিকোয়ার্ড ইনফরমেশনের ক্ষেত্রে ধরুন আপনারা যদি কেউ জয়েন্ট ফাইল করে, সেই ক্ষেত্রে বোথ স্পাউসের নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এই সমস্ত প্রয়োজন হবে। এবং এই অফার অ্যান্ড কম্প্রোমাইজ দেওয়ার জন্য কিন্তু আপনার গ্রাউন্ড থাকতে হবে একটা, কেন আপনি এই অফার অ্যান্ড কম্প্রোমাইজটা চাচ্ছেন। এবং গ্রাউন্ডের মধ্যে কী কী থাকতে পারে, প্রথমে হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যাসেট। ধরুন আপনার অ্যাসেট থেকে যদি লাইবিলিটি বেশি থাকে, যেমন ধরুন আপনার মানে অ্যাসেট থেকে লাইবিলিটি বেশি বলতে আমি বলতেছি যে ধরুন ব্যাংকে আপনার যদি টাকা থাকে সামান্য কিছু, ধরুন লেটসে 10,000, এবং সেই ক্ষেত্রে আপনার একটা বাড়ি আছে, ধরুন লেটসে মার্কেট ভ্যালু হচ্ছে 400,000, তার মানে আপনার অ্যাসেট কত হচ্ছে 400 প্লাস হচ্ছে 410,000। এখন যদি আপনার লাইবিলিটি থাকে 500 বা 600,000, দ্যাট মিনস আপনার অ্যাসেট থেকে তখন কিন্তু লাইবিলিটি বেশি, যেটাকে আমরা বলি ইনসাফিসিয়েন্ট অ্যাসেট। শুধু তাই না, অনেকে যদি ব্যাংক্রাপসির মতো পরিস্থিতিতে পড়ে, ডিসচার্জ ইন ব্যাংক্রাপসি, আবার ধরুন কারো যদি ইনসলভেন্ট থাকে বা ইকোনমিক হার্ডশিপ থাকে, তার চাকরি নেই অথবা ব্যাংকে টাকা নেই অথবা কোনো অ্যাসেটও নেই পে করার মতো, সেটাকে বলে ইনসলভেন্ট বা ফাইন্যান্সিয়াল হার্ডশিপ। এবং এই সমস্ত কারণে যদি আপনি পে করতে অসমর্থ হন, শুধু তাই না, অনেকের হেলথ কন্ডিশন থাকে, ধরেন শারীরিকভাবে অসুস্থ, কাজ করতে পারতেছে না, হসপিটালাইজ থাকে, সিরিয়াস ইলনেস থাকে, ডিসেবিলিটির মতো ব্যাপার স্যাপার থাকে। তো এই সমস্ত হচ্ছে আপনার গ্রাউন্ড। এই সমস্ত গ্রাউন্ডে আপনার অফার অ্যান্ড কম্প্রোমাইজ চাইতে পারেন যে হেই, আমি যে পরিমাণ ট্যাক্স লাইবিলিটি আছে, আমি যে পরিমাণ ট্যাক্স করি, আমার এই সমস্যা, আমার জব নেই, আমার ব্যাংকে মানে এনাফ টাকা নেই, আমার অ্যাসেট নেই পে করার মতো, শারীরিকভাবে অসুস্থ, তখন এগুলো হচ্ছে আপনার গ্রাউন্ড। আর ডকুমেন্টেশন কী কী লাগতে পারে, যখন এটা ফর্ম ফিল আপ করে ফাইল করবেন, লাস্ট 3 ইয়ার ট্যাক্স রিটার্ন ওরা চাইবে। ওরা দেখবে যে লাস্ট 3 ইয়ার আপনার কীরকম ট্যাক্স রিটার্নে কী পরিমাণ টাকা করেন বা ইনকাম কীরকম ডিক্লেয়ার করেছেন, ওরা এইগুলো দেখবে। আপনার ক্রেডিট রিপোর্ট দেখবে যে আপনার এটা কি স্বভাব কিনা যে টাকা না দেওয়া। যদি দেখে আপনার ক্রেডিট রিপোর্ট স্কোর গুড, আপনি অলওয়েজ মানে ডেট সময় মতো পে করেছেন, এরা এটাও কনসিডারেশন আছে যে এটা আপনার অভ্যাস কিনা, যে আপনি প্রিভিয়াসলি আপনি কীভাবে পেমেন্ট আপনার ছিল, পেমেন্ট হিস্ট্রিটা কীরকম। শুধু তাই না, ওরা আপনার লাস্ট 12 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবে। মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখার অর্থ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা ওখান থেকে ওরা জাজ করবে যে আসলে আপনার টাকা পে করার মতো সমর্থ আছে কিনা। তো এই হচ্ছে আপনার ডকুমেন্টেশন রিকোয়ার্ড। তারপর আপনাকে অবশ্যই একটা অফার করতে হবে যে এটা মোর দেন 0, তার মানে আপনার যে পরিমাণ ট্যাক্স করেন বা যা ট্যাক্স লাইবিলিটি আছে, ডেফিনেটলি আপনাকে একটা অফার প্লেস করতে হবে, তখন তারা এটা কনসিডারেশনে আনবে বেসড অন দ্য সার্কামস্টেন্সেস। আমি যাই বললাম, আপনার অ্যাসেট, আপনার লাইবিলিটি, আপনার ইনকাম, আপনার ইকুইটি, আপনার কি বলে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, ব্যাংক ব্যালেন্স, সব কিছু বিচার বিবেচনা করে তারপর তারা ডিসিশন দিবে যে কি পরিমাণ অফার ইন কম্প্রোমাইজ আপনাকে মানে ছাড় দেওয়া যায় বা মানে ডিসকাউন্ট যেটাও বলতে পারেন, ছাড় দেওয়া যায়। তাই যাই হোক, এটা একটা লেজিটিমেট ওয়ে আপনার ট্যাক্সটাকে কমিয়ে আনতে পারেন। আদার দেন দ্যাট কিন্তু আর কোনো সুযোগ নেই, মানে যে পরিমাণ ট্যাক্স লাইবিলিটি থাকে বা করেন এর থেকে সরে আসার। তো অনেকেই কিন্তু আমি লক্ষ্য করেছি যে মোর দেন 100,000, মোর দেন 150,000, অনেক সময় 200,000 হিউজ ট্যাক্স লাইবিলিটি থাকে। তখন তাদের ক্ষেত্রে বলবো যে অনেক সময় দুশ্চিন্তায় থাকে যে কীভাবে ট্যাক্স পে করবে। অনেক সময় বিভিন্ন স্ক্যাম কল আসে বিভিন্ন জায়গা থেকে, বাট আলটিমেটলি কাজের কাজ কিন্তু কিছুই হয় না। বাট দিস ইজ দ্য টেকনিক অ্যান্ড ইট ওয়ার্কস। মানে আইআরএসের এটা মানে প্রুভেন টেকনিক। তো সেই ক্ষেত্রে কেউ যদি সিস্টেমেটিক্যালি কোনো ট্যাক্স পেয়ার যদি অ্যাপ্রোচ করে ওইভাবে, দেন ডেফিনেটলি তাদের মানে আউটস্ট্যান্ডিং যে ট্যাক্স আছে, যে লাইবিলিটি আছে, সেটা কমিয়ে আনতে পারে লেজিটিমেট ওয়েতে, যেটা হচ্ছে অফার অ্যান্ড কম্প্রোমাইজ।
জি, আমরা পেইড হচ্ছে সিক কিংবা ফ্যামিলি লিভ সম্পর্কে জানবো, এটি কিভাবে কাজ করে কিংবা কারা এটার জন্য আসলে কোয়ালিফাই। আচ্ছা, এইটাতে যাওয়ার আগে আমি আরেকটু ছোট্ট বিষয়টা বলে নিই। অফার এন্ড কম্প্রোমাইজের সাথে কিন্তু আরেকটা আছে যে যদি আপনি কোনো কারণে ট্যাক্স পে না করতে পারেন, আইআরএস এর কিন্তু আরেকটা অপশন আছে যে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট, যেটাকে বলে আইআরএস এর রিপেমেন্ট প্ল্যান। সেটা হচ্ছে কি, আপনি যে পরিমাণ ট্যাক্স ও করবেন, যে পরিমাণ ট্যাক্স আপনাকে দিতে হবে, সেটা যদি একবারে দিতে অসমর্থ হন, আপনি যদি অফার এন্ড কম্প্রোমাইজের কোয়ালিফাই না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আইআরএস আপনাকে প্রেশার দিবে না যে একসাথে দেওয়ার জন্য। সেটাকে বলে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট, মানে আপনি মোর ম্যানেজেবল ওয়েতে ভেঙে ভেঙে, এটাকে বাংলাতে যেটা কিস্তি বলে, যেমন ধরেন আপনি যদি 10,000 ও করেন, সেটা আপনি মাসে 200, 250, 200 বা 150, যেটা আপনার যতটুকু সামর্থ্য আছে ভেঙে ভেঙে দেওয়ার নাম হচ্ছে, এটা হচ্ছে রিপেমেন্ট প্ল্যান বা ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট বলে। এভাবে কিন্তু আপনি দিতে পারেন যারা অফার এন্ড কম্প্রোমাইজে কোয়ালিফাই করবে না। আরেকটা হচ্ছে লাস্ট টপিকস হচ্ছে, এটা হচ্ছে পেনাল্টি অ্যাবেটমেন্ট। আইআরএস কিন্তু অনেক সময় পেনাল্টি করে ট্যাক্স পেয়ারদেরকে, মানে ডিউ টু নন ফাইলিং অথবা সময় মতো ফাইল না করার জন্য, এই সমস্ত কারণে পেনাল্টি করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পেনাল্টি অ্যাবেটমেন্টেরও কিন্তু সুযোগ থাকে আইআরএস এর কাছে। কোনো কারণে যদি আপনার সময় মতো ফাইল না করতে পারেন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি পেনাল্টির সাথে সাথে কিন্তু ইন্টারেস্টও পাইলিং আপ হইতে থাকে, বাড়তে থাকে ট্যাক্সটা। তো তখন স্পেশাল সার্কামস্টেন্সেসে কিন্তু আপনি পেনাল্টি অ্যাবেটমেন্টেরও সুযোগ পাইতে পারেন। আপনি আইআরএসকে বলতে পারেন যে হেই, ক্যান ইউ প্লিজ রিডিউস দ্য পেনাল্টি, দিস ইজ দ্য সার্কামস্টেন্সেস। এবং স্পেশাল সার্কামস্টেন্সেসগুলো কী কী? যদি ন্যাচারাল ডিজাস্টারের কারণে আপনি যদি ভিকটিম হন, আপনার যদি সিরিয়াস ইলনেস থাকে, যদি হসপিটালাইজেশন থাকেন, তো এই সমস্ত স্পেশাল সার্কামস্টেন্সেসে যদি আইআরএস আপনাকে পেনাল্টি করে ডিউ টু নন ফাইলিং বা ডিউ টু নন পেমেন্ট, তখন কিন্তু পেনাল্টি অ্যাবেটমেন্টের সুযোগ চাইতে পারেন। এবং যেটা আরেকটা আইআরএসের হচ্ছে মোস্ট ওয়াইডলি একটা আইআরএসের ওয়েভার হচ্ছে ফার্স্ট টাইম পেনাল্টি অ্যাবেটমেন্ট। তার মানে আপনার যদি ট্যাক্স হিস্ট্রি যদি ভালো থাকে, অতীতে সবসময় যদি সময় মতো ফাইল করেন, সময় মতো পে করেন, প্রথমবারের মতো যদি কোনো কারণে আপনার যদি মানে লেট ফাইলিং হয় বা লেট পেমেন্ট করেন, তখন এটাকে বলে ফার্স্ট টাইম পেনাল্টি অ্যাবেটমেন্ট। এই ফার্স্ট টাইম পেনাল্টি অ্যাবেটমেন্ট, এটা হচ্ছে কিওয়ার্ড। এটা দিয়ে যদি আপনার আইআরএসকে যদি চিঠি লিখেন যে হেই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম আনএবল টু ফাইল অন টাইম, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ফার্স্ট টাইম পেনাল্টি অ্যাবেটমেন্ট, তখন কিন্তু আইআরএস এই পেনাল্টিটা আপনাকে মাফ করে দেবে। তো এই হচ্ছে টেকনিক আইআরএস এর পেনাল্টি বা যদি ট্যাক্স ও করেন সেটাকে কমিয়ে আনার জন্য। আমরা অফার ইন কম্প্রোমাইজ সম্পর্কে জানলাম। এরপরে যে বিষয়টি আমরা একটু আগেই বলছিলাম যে পেইড সিক কিংবা ফ্যামিলি লিভ সম্পর্কে আমরা জানবো। তাই যাই হোক, পেইড সিক লিভ, ফ্যামিলি লিভ আসলে এটা নতুন কিছু না। আমার মনে হয় অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে, বা স্টিল লোকজন, আমরা প্রতিনিয়তই কল পাই যে আসলে বিষয়টা কি, অনেকেই ক্লিয়ার না। অনেকে এসসি ডিসি বা যে যেটাকে পারে ওইটাই বলে। আবার কেউ কেউ বলতেছে যে এটা $5,000, $10,000, $20,000। বিষয়টা এখনো অনেকেই পরিষ্কার না যে আসলে হাউ, মানে পেইড সিক লিভটা কি বা হাউ ইট ওয়ার্কস। জি, আমরা নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো এবং পরিষ্কার হওয়ার চেষ্টা করবো। একজন দর্শক রয়েছেন, আমরা টেলিফোনটি নিয়ে এসে তারপরে পরবর্তীতে আবার এই আলোচনায় যুক্ত হব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সানি বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্ন, কেউ যদি আইআরএস এবং স্টেটে ও করে, সেক্ষেত্রে সেটা অফার ইন কম্প্রোমাইজ যেটা এখন বললেন আপনি, তো সেটার জন্য কি সে নিজেই করতে পারবে এই ফর্মগুলো যেগুলো আপনার উল্লেখ করেছেন, অথবা কোনো এনরোল এজেন্ট অথবা সিপিএ এর মাধ্যমে অথবা এটের মাধ্যমে করতে হবে কিনা? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে দেখুন, এই অফার এন্ড কম্প্রোমাইজ অ্যাপ্লাই করার জন্য আপনি যদি নিজে সমর্থ হন এই ফর্ম ফিল আপের জন্য, কিছু টেকনিক্যাল খুঁটিনাটি বিষয় থাকে, যদি আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন, ইটস ফাইন, ইউ ডোন্ট নিড এনি সিপিএ অর এনরোল এজেন্ট। আর আপনি যদি নিজে কমফোর্ট ফিল না করেন যে ইউ আর নট ডুইং দ্য প্রপার ওয়ে, সেই ক্ষেত্রে তখন আপনি প্রফেশনাল হেল্প চাইতে পারেন। বাট এটার জন্য কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে সিপিএ বা এনরোলমেন্ট এজেন্ট হায়ার করতে হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অনেক সময় যেটা থাকে, আইআরএস এর কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে যেগুলো হয়তো আপনাদের আনসার করতে একটু সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল হেল্প নিতেও পারেন। বাট ইট ইজ নট ম্যান্ডেটরি, ইট অপশনাল। অর্থাৎ নিজেও করা যাবে, তবে আসলে বিষয়টা যেন নিখুঁত হয়, এই জন্য আসলে একজন এক্সপার্টের হেল্প নেওয়াটা ভালো, যাতে ভুলগুলো এড়ানো যায়। জি, আমরা যে বিষয়ে ছিলাম যে পেইড সিক কিংবা ফ্যামিলি লিভ।
হ্যাঁ, যাই হোক, এই পেড সিক লিভ ফ্যামিলি লিভ বেসিক্যালি যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন তাদের জন্যই কিন্তু এই পেড সিক লিভ ফ্যামিলি লিভ। এখন অনেকেই আবার যারা ডাব্লিউ2তে জব করেন তারাও কল দিয়ে জিজ্ঞেস করেন যে তারাও পেড সিক লিভের জন্য এলিজিবল কিনা। যে বিষয়টা দেখুন যে যারা ডাব্লিউ2তে জব করে তাদের তো এমপ্লয়ার আছে, তারা একজনের আন্ডারে কাজ করে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির কিন্তু পলিসি থাকে, কোনো কোম্পানির 15 ডেজ, কোনো কোম্পানির 10 ডেজ, তারা এমপ্লয়ীদেরকে অসুস্থ থাকাকালীন সময় যদি কাজ না করতে পারে তাদেরকে সিক লিভ পে করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা সেলফ এমপ্লয়েড পারসন, যাদের কোনো এমপ্লয়ার নাই, সেলফ এমপ্লয়েড মানে নিজেই মালিক নিজেই এমপ্লয়ি, তো সেই ক্ষেত্রে তাদেরকে কে সিক লিভ দিবে? যে দেখুন এই যে করোনা মহামারী গেল 2020-তে 2021-এ, তো তখন যারা সেলফ এমপ্লয়েড পারসন আছে যে তাদেরকে তো সিক লিভ দেওয়ার মতো কেউ ছিল না বা নেই, কারণ যেহেতু নিজেই নিজের এমপ্লয়ার। তো সেই ক্ষেত্রে আইআরএস বলতেছে ঠিক আছে, তোমাদের যেহেতু কোনো এমপ্লয়ার নাই, তুমি নিজেই নিজের এমপ্লয়ার এবং এমপ্লয়ি, সেই ক্ষেত্রে আমরা তোমাকে সিক লিভ দিব এবং সেটার বেসিসটা কি? বেসড অন নেট ইনকাম। তার মানে এই সমস্ত সেলফ এমপ্লয়েড পারসন যারা আছে, যারা ট্যাক্সি অপারেটর আছেন, উবার অপারেটর আছেন, হোয়াট এভার স্মল বিজনেস ওন করেন, নট কোম্পানি, আই এম টকিং অ্যাবাউট দ্য সেলফ এমপ্লয়েড পারসন, তাদের যে নেট সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম, বিজনেস থেকে যে নেট সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হয়, গ্রস ইনকাম থেকে খরচগুলো বাদ দেওয়ার পরে এই সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের উপরে আইআরএস যে সিক লিভটা পে করবে বেসিক্যালি এটা 10 ডেজ। এবং শুধু তাই না, এবং এই সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের উপরে সিক লিভ দিবে যে সেলফ এমপ্লয়মেন্ট পারসন আছেন তাকেও দিবে, সে যদি কাজ না করতে পারে। এবং কাজ কেন করতে পারে না? দেখুন এই কোভিডের সময় কিন্তু অনেক সময় তারা কোভিড পজিটিভ ছিল, এই কারণে কাজ করতে পারে নাই। ফেডারেল, স্টেট, লোকাল গভর্নমেন্টের স্ট্যান্ডিং অর্ডার ছিল, নোবডি ক্যান গো আউটসাইড 2-3 মান্থস, এই কারণে কাজ করতে পারে নাই। অনেক সময় ফ্যামিলি মেম্বার সিমটোমেটিক ছিল, এই কারণে কাজ করতে পারে। এই সব মিলেই আইআরএস এই পেড সিক লিভটা দিবে এবং এটা বেসিক্যালি যে সেলফ এমপ্লয়েড পারসন তাকে দিবে, তার ছেলে মেয়ে থাকলে তাদেরকে টেক কেয়ার করার জন্য দিবে, ওয়াইফ, বৃদ্ধ বাবা মা থাকলে সবাইকে টেক কেয়ার করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট পেড সিক লিভ দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন তো এটা ক্লিয়ার যে পেড সিক লিভটা কারা পাচ্ছেন? বেসিক্যালি যারা সেলফ এমপ্লয়েড পারসন, যারা ডাব্লিউ2তে কাজ করে না, যারা 1099-এ জব করে। তো এখন প্রশ্ন হচ্ছে এই সিক লিভটা মানে টাইম ফ্রেমটা কখন থেকে কখন দেবে? এটা তো আনলিমিটেড টাইম না, এটা দিবে এপ্রিল 1, 2020 থেকে সেপ্টেম্বর 30, 2021 পর্যন্ত। যারা কাজ করতে পারে নাই কোভিড সিমটমের কারণে অথবা ফ্যামিলি মেম্বারদেরকে টেক কেয়ার কারণে এই সিক লিভটা দিবে। এবং এগেইন এই সিক লিভটা দিবে কিন্তু বেসড অন নেট ইনকাম ফ্রম দ্য সেলফ এমপ্লয়মেন্ট। এবং নেট ইনকাম একটু আগেই উল্লেখ করেছি যে ধরুন কেউ যদি ট্যাক্সি চালায়, তার গ্রস ইনকাম যদি থাকে 120,000 এবং তার অনেক খরচ আছে, এই গ্রস ইনকাম থেকে তার লিজ, তারপরে ইন্স্যুরেন্স, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, টোল, গ্যাস, এগুলো বাদ দেওয়ার পরে লেটস সে নেট ইনকাম 30,000। এই 30,000-এর উপরেই কিন্তু এই সিক লিভটা দিবে এবং এটা সে ক্লেম করতে পারবে। বেসিক্যালি এই 30,000-কে 260 দিয়ে ভাগ দিলে এটা পার ডেতে চলে আসবে বেনিফিট, তারপর নাম্বার অফ ডেজ দিয়ে মাল্টিপ্লাইড করলে 10 ডেজ দিয়ে মাল্টিপ্লাইড করলে যেটা হবে সেইটা সিক লিভ দিবে এবং সেটা দিবে বেসিক্যালি তার নিজে, ছেলে মেয়ে, ওয়াইফ এবং যদি বৃদ্ধ বাবা মা থাকে টেক কেয়ার করার জন্য। তো এভাবে দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ $4,000-5,000 পর্যন্ত একজন ক্লেম করতে পারে, ডিপেন্ডস অন দ্য ইনকাম। এটা কিন্তু ফিক্সড না যে সবাই 4-5,000 পাবে, এটা ডিপেন্ড করে যার নেট ইনকাম যত বেশি থাকবে সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম থেকে তার এই সিক লিভের পরিমাণটা বাড়বে। তবে একটা বিষয় বলবো যে এটা কিন্তু লেজিটিমেট ওয়েতে যারা সেলফ এমপ্লয়েড পারসন আছে ক্লেম করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইদানিং কিন্তু আমরা যেটা লক্ষ্য করতেছি যে একটা মানে কি বলে যে প্রত্যেকেই এটা নিয়ে মানে খুবই, যে বিশেষ করে এপ্রিল 15-এর পূর্বে তো এটা খুবই জোরে সোরে অনেকেই অ্যাডভার্টাইজমেন্ট চালিয়েছেন এবং সবাই মানে হুমড়ি গিয়ে পড়েছে এটা অ্যাপ্লাই করার জন্য। এবং কেউ কেউ ক্লেম করতেছে $5,000, $7,000, $10,000 পর্যন্ত, আবার কেউ কেউ মাল্টিপল ইয়ারও ক্লেম করতেছে, মানে 19, 20, 21। এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন এটা কিন্তু কোনো গ্র্যান্টের অ্যাপ্লিকেশান না যে ওয়ান টাইম অ্যাপ্লাই করলেন, যেটা পেলে পেলেন, না পেলে নাই, বাট এটা হ্যাঁ শেষ। বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন। আপনি যে বছরেই ক্লেম করবেন বেসড অন 19, 20, 21, ইউ হ্যাভ টু অ্যামেন্ড দ্য ট্যাক্স রিটার্ন, যেটা আইআরএসে সরাসরি যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে যারা 5,000, 7,000, 10,000 ক্লেম করতেছে, বেসিক্যালি দেখুন সিক লিভ কিন্তু এত হয় না। আপনার ইনকাম যারা ট্যাক্সি অপারেটর আছেন, আমি উদাহরণস্বরূপ বলবো, কতই বা ফাইল করে 30,000, 40,000, এখন বেসড অন দ্যাট এটা কিন্তু 6,000, 7,000, 10,000-এর মতো আসে না। এখন অনেকেই কিন্তু মানে
এক্সট্রিমলি এটা ক্লেম করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা রেজাল্ট কি হবে জানেন, যে দেখা গেছে যে এই ক্লেমের ফলে যে টাকা তো পাবেই না, অন টপ অফ তারা কিন্তু অডিটের মানে ফেস করতে হতে পারে। যখন দেখবে আইআরএস এই ক্লেম সবাই গণহারে ক্লেম করতেছে 5,000 7,000 10,000, আইআরএস কিন্তু এটাকে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হিসেবে ধরে নেবে। তখন দেখা গেছে যারাই রিজনেবল ক্লেম করবে টাকা তো দিবেই না, অন টপ অফ দ্যাট কিন্তু দে মাইট গেট দ্য অডিট। এখন দেখুন এই যে ট্যাক্স অপারেটর যারা আছে তাদের জন্য ভয় বেশি, এই কারণে তারা কিন্তু কেউই ঠিকমতো ট্যাক্স রিটার্নে ইনকাম ডিক্লেয়ার করে না। সবাই চেষ্টা করে যতটুকু সম্ভব কমিয়ে এনে যত কম ইনকাম ডিক্লেয়ার করে বাচ্চা টাচ্চা থাকলে আনইনকাম ট্যাক্স ক্রেডিট নিতে পারে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে অন টপ অফ দ্যাট তারা যদি ক্রেজিভাবে যদি এই যে সিক লিভ যদি ক্লেম করে টাকা তো পাবেই না, অন টপ অফ দ্যাট কিন্তু $10,000 পেনাল্টিও গুনতে হতে পারে, পেনাল্টিও গুনতে হতে পারে। জি, আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ব্রুকলিন থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি করুন। 2022 তে ট্যাক্স ফাইল করছি, ওই আইআরএস এরটা যেটা ফেডারেলটা এখনো পাই নাই, 22 এটাও পাই নাই, এটা আমরা পাবো কিনা? মানে আমি কি বললেন উনি যে আপনি কি প্রশ্নটি আরেকবার রিপিট করতে পারেন দর্শক? জি, আমি 2022 and 23 ট্যাক্স ফাইল যেটা ফেডারেলটা ওটা এখনো পাই নাই, আমি এটা পাবো কিনা? আপনি কি কোনো চিঠি পেয়েছেন আইআরএস থেকে? জি কোনো চিঠি পেয়েছেন আইআরএস থেকে? জি, আমি সিটি পাইছি, ওরা বলছে আমাদের 60 ডে করে আমাদের ইনকাম গুলা ইয়ে করবে, চেক করে দেন পাঠাবে, কিন্তু এটা তো 1 বছর হয়ে এখন আবার নতুন ইয়ার রেটটা করছে, ওটাও পাইনি আমরা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমি সোফার আই আন্ডারস্ট্যান্ড আপনার ট্যাক্স রিটার্ন আন্ডার রিভিউ, এবং আপনার এই ট্যাক্স রিটার্ন কিন্তু রিভিউ বিভিন্ন কারণে হতে পারে, যে অনেক সময় দেখা গেছে যে কোনো কারণ ছাড়াই ওরা রিভিউ করতে পারে, এবং সেই ক্ষেত্রে ওদের রিভিউ যতদিন পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা টাকাটা রিলিজ করবে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে অ্যাডভাইস করব, যদি কোনো এডিশনাল ডকুমেন্টেশন আইআরএস আপনাকে চেয়ে পাঠায় অবশ্যই আপনাকে সেটা প্রোভাইড করতে হবে। আর যদি কোনো ডকুমেন্ট না চায়, ওরা 60 ডে সময় চায়, দেন জাস্ট আপনাকে ওয়েট করতে হবে, আপনার কিছুই করার নাই। তবে নর্মালি আইআরএস এইটা রিভিউ তখনই করে যদি কোনো কারণে আইআরএস কোনো কোয়েশ্চেন রেইজ করে বা কোনো সাসপিশিয়াস কোনো কিছু রেইজ করে, তখনই কিন্তু আইআরএস এটাকে রিভিউয়ের মধ্যে রাখে। এবং আরেকটা জিনিস বলবো, যে যারা ফার্স্ট টাইম ফাইল করেন তাদের ক্ষেত্রে অনেক সময় আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য কিন্তু আইআরএস রিফান্ডটা হোল্ড করে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আইআরএসের চিঠি দেখবেন, চিঠি অনুযায়ী ওরা যদি কোনো ডকুমেন্টেশন চাই ওটি ফুলফিল করলে তখন আপনি টাকাটা পাবেন, বাট ইউ হ্যাভ টু ওয়েট। জি, একজন দর্শক আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যুক্ত আছেন, সাইমা হোসাইন। তিনি জানতে চেয়েছেন যে স্টেট রিফান্ড পাওয়ার কতদিন পর তিনি ফেডারেল রিফান্ড পাবেন? অ্যাকচুয়ালি আমরা গত বছর পর্যন্ত দেখেছি যে ফেডারেল ট্যাক্স রিফান্ডটা কিন্তু চলে আসতো আর্লি, নর্মালি উইদিন 3 উইকসের মধ্যে। বাট এইবার যেটা দেখেছি, এবার স্টেটের রিফান্ড কিন্তু অনেকে দ্রুত পেয়েছে, বাট ফেডারেল রিফান্ড কিন্তু পেতে দেরি হচ্ছে অনেকেরই, বা দেরি হয়েছে। তো এখন আমি এটা আসলে নর্মাল সার্কামস্টেন্সে আপনি কিন্তু যখন ফাইল করবেন সময় মতো এপ্রিল 15-এর মধ্যে, উইদিন 3 উইকসের মধ্যেই কিন্তু আপনার রিফান্ডটা চলে আসার কথা, ফেডারেল এবং স্টেট বোথ। তো সেই ক্ষেত্রে নর্মালি আমরা দেখেছি যে স্টেটটা আগে চলে আসতো উইদিন 2 উইকসের মধ্যে, ফেডারেল 3 উইকসের মধ্যে চলে আসছে। বাট এইবার ফেডারেল একটু ডিলে হচ্ছে। এখন ডিলে হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যাদের হাই রিফান্ড, ধরেন কেউ যদি $15,000-16,000 $20,000 যদি কেউ ক্লেম করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাই রিফান্ড, সেই ক্ষেত্রে আইআরএস কিন্তু মানে একটু সময় নিয়ে রিলিজ করবে, যাতে করে কোনো ধরনের কোনো কি বলে যে ধরেন যদি নর্মাল রিফান্ড হয়, ইআইসি না থাকে। আরেকটা বিষয় বলি, যাদের ট্যাক্স রিফান্ডে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ক্রেডিটের মতো ফ্যাক্টর থাকবে, তাদের একটু সময় নিতে পারে। আদার দেন দ্যাট যদি নর্মাল ট্যাক্স ফাইল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইআরএস সময় নেয় না। আরেকটা আমি লক্ষ্য করেছি, যদি রিফান্ডটা বড় অঙ্কের হয় সেই ক্ষেত্রে তখন আইআরএস একটু সময় নেয় এটা রিলিজ করতে। জি, আরো একজন দর্শক দিদার আল রাজি, তিনি আসলে একই ধরনের প্রশ্নই করেছেন যে তারা স্টেট রিটার্ন পেয়েছেন, এখনো ফেডারেল রিটার্ন পাননি। আমার মনে হয় যে তবে আমি একটা বিষয় বলবো, এই ক্ষেত্রে যারা এখনো পর্যন্ত রিফান্ড পান নাই, মোস্ট লাইকলি ইউ মাইট গেট দ্য লেটার ফ্রম দ্য আইআরএস। অনেক সময় চিঠিও পেতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই চিঠিতে যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্ট ওরা চায়, অবশ্যই এগুলো প্রোভাইড করবেন, আদারওয়াইজ কিন্তু আরো ডিলে হবে। জি, উনি আসলে এই বিষয়টি বলছিলেন। ওনার আরেকটি কমেন্টে উনি উল্লেখ করেছেন যে উনি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স থেকে একটা লেটার পেয়েছেন, তারা
তারা জয়েন্ট ফাইল করেছিলেন হাজব্যান্ড ওয়াইফ, এবং সেখানে আসলে তাদের ইনকামের ফুল ইনফরমেশন চাওয়া হয়েছে। হ্যাঁ, এখন আরেকটা বলি যে দেখুন, এই যে স্টেট ডিপার্টমেন্ট যেটা করতেছে, এবার যা দেখলাম যে অনেককেই চিঠি পাঠাচ্ছে তাদের WTOর ইনফরমেশন পাঠানোর জন্য। এখন প্রশ্ন করতে পারেন যে কেন WTOর কপি চায়। যে দেখুন, lot of fraud going on in the tax return. অনেকেই আছে দেখবেন ফেক WTO দিয়ে ট্যাক্স ফাইল করে, যে WTOর কোনো এক্সিস্টেন্স নাই এবং উইথহোল্ডিংগুলো ইনফরমেশনগুলো কারেক্টলি ট্যাক্স রিটার্নে দেয় না। সেই ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট র্যান্ডমলি কিন্তু এগুলো অডিট করে, যে কে রাইট কে রং সেটা তারা দেখে না, তারা র্যান্ডমলি কিছু ফাইল পিক করে, সেটা থেকে তারা তখন WTOগুলো চেয়ে পাঠায় এদের অ্যাকুরেসি দেখার জন্য, যে হাউ অ্যাকুরেট ইট ইজ, অথবা এখানে কোনো ফেক বা ইন্টেনশনালি কোনো মানে মিসলিডিং কোনো ইনফরমেশন আছে কিনা। এবং এই ক্ষেত্রে যারা এই ধরনের চিঠি পান, যাদের WTO চেয়ে পাঠাচ্ছে, তাদের রিফান্ড স্বভাবতই দেরি হবে এবং মানে তাদের রিভিউ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু রিলিজ করবে না। তাদেরকে কাগজপত্র অবশ্যই আগে পাঠাতে হবে, আর এটা রিভিউ করবে, করার পরে তখন এটা রিলিজ করবে। সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে 1-1.5 মাস এরকম দেরি হইতে পারে, বাট ডেফিনেটলি তারা পাবে, একটু সময় লাগবে। জি, আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, ফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি সানি, একটু আগে প্রশ্ন করেছিলাম, আবার একটি প্রশ্ন করছি। আমার পূর্ববর্তী প্রশ্নের একটা অংশ বাদ গিয়েছিল, সেটা হলো কেউ যদি সিটিতে যদি ও করে, সেক্ষেত্রে অফারিং কম্প্রোমাইজের কোনো সুযোগ আছে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে সেলফ এমপ্লয়েডদের যে সিক লিভের যেটা ব্যাপার, সেটা কি কেউ যদি অসুস্থতার কারণে, বর্তমানে কোভিড ছাড়া বর্তমানে যদি অসুস্থতার কারণে বা অপারেশনের কারণে যদি হসপিটালাইজ থাকে দীর্ঘদিন, 2-3 সপ্তাহ এমনকি 1.5 মাস পর্যন্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য কিনা? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার দুইটা প্রশ্নই খুবই রেলেভেন্ট। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যদি স্টেটে যদি ট্যাক্স ও করেন, যদি লাইবিলিটি থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অফার অ্যান্ড কম্প্রোমাইজের অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে স্টেটে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার লাইবিলিটি যদি ফিক্স থাকে, সেই ক্ষেত্রে আপনি ফর্ম নাম্বার 4.1 ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার লাইবিলিটি এখনো ফিক্সড না হয়, স্টিল আন্ডার রিভিউ, তো সেই ক্ষেত্রে তখন ফর্ম নাম্বার 4 ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং সাথে অবশ্যই আপনার যে রিলেটেড ডকুমেন্টেশন একটু আগে যেটা মেনশন করেছে, ওই সমস্ত দিয়ে অ্যাপ্লাই করলে দেন ইউ মাইট গেট দ্য রিলিফ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি যদি সেলফ এমপ্লয়েড পারসন হন, তো সেই ক্ষেত্রে অসুস্থতাজনিত কারণে এখন যদি অসুস্থ হন সেটা পাবেন কিনা। যে দেখুন, আমরা যে পেড সিক লিভের কথা বলতেছি, এটা কিন্তু আন্ডার দ্য আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্ট 2021 এর আন্ডারে বলতেছি, যে নর্মালি কিন্তু সেলফ এমপ্লয়েড পারসন কিন্তু সিক লিভ পায় না। এটা হচ্ছে স্পেশাল সার্কামস্টেন্সেসে যে আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্ট 2021 এর আন্ডারে এটা দিচ্ছে, এবং সেটা কিন্তু ওরা টাইম ফ্রেম বলে দিয়েছে। আপনি যদি এপ্রিল 1, 2020 থেকে সেপ্টেম্বর 30, 2021 পর্যন্ত আপনি যদি সেলফ এমপ্লয়েড থাকেন, যদি কোনো কারণে কোভিডের কারণে যদি আপনি অসুস্থতা ফিল করেন, অন্য কোনো রিজন কিন্তু লেখা নাই, হসপিটালাইজ অনলি ফর কোভিড, আপনি নিজের কোভিডে যদি এফেক্টেড হন, ফ্যামিলি মেম্বার যদি এফেক্টেড হন, তাদেরকে টেক কেয়ার করেন, এবং ওই টাইম ফ্রেমের মধ্যে এপ্রিল 1, 2020 থেকে সেপ্টেম্বর 30, 2021 পর্যন্ত, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পেড সিক লিভ, এবং যেটা বেসিক্যালি নেট সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের উপরে দিয়ে দেবে। আদার দেন দ্যাট, এই টাইম ফ্রেমের পরে যদি আপনি অসুস্থ হন অন্যান্য কোনো কারণে, দেন ইউ উইল নট গোনা গেট ইট। জি, আমাদের সাথে আরো অনেক দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকদের ফোনগুলো নিব, আমাদের আলোচনা চলবে। একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক টিবিএন অ্যানালাইসিসে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিসের নিয়মিত আয়োজনে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা, আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছি, দর্শক যুক্ত হতে পারেন, আপনারাও করতে পারেন যে কোনো প্রশ্ন, জানাতে পারেন যে কোনো মতামত। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন, অথবা TBN24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। জুয়েল সরকার ছোট্ট একটি প্রশ্ন করেছেন, ট্যাক্স ফাইল করার কতদিন পরে অ্যামেন্ডমেন্ট করা যায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, ট্যাক্স ফাইল অ্যামেন্ডমেন্ট করার পরে, ট্যাক্স ফাইল করার পরে যে এটার একটা টাইম ফ্রেম
ওইভাবে আইআরএস এ মেনশন করা নাই, তবে আপনার যেটা করতে হবে যে আপনার ট্যাক্স ফাইল করার পরে আপনাকে ওয়েট করতে হবে এটা ফুললি প্রসেস হওয়া পর্যন্ত। যেমন ধরুন আপনি আজকে ট্যাক্স ফাইল করেছেন, আপনি ফাইন্ড আউট করেছেন একটা মিস্টেক হয়েছে, আপনি কিন্তু কালকে অ্যামেন্ডমেন্ট করা ঠিক হবে না। তার মানে এই ট্যাক্স ফাইলটা করার পরে যখন আপনার ফাইলটা ফুললি প্রসেস হবে, ধরুন আপনি যে পরিমাণ টাকা রিফান্ড পাওয়ার কথা যদি পেয়ে যান, অথবা যে পরিমাণ ট্যাক্স আপনি করেন সেটা যদি পে হয়ে যায়, আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যায়, দ্যাট মিনস ইউর ট্যাক্স রিটার্ন ফুললি প্রসেস। তো সেই ক্ষেত্রে তখন আপনি অ্যামেন্ডমেন্টটা করতে পারেন। এবং মনে রাখবেন এটা তাড়াহুড়ার কিছু নেই, আপনার কিন্তু ইউ হ্যাভ 3 years টাইম টু ফাইল দ্য অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন, সেটাকে আইআরএস এর স্ট্যাচু লিমিটেশন বলে। তার মানে আপনি আইআরএস যেদিন থেকে ফাইল করবেন উইদিন 3 years এর মধ্যে আপনার সুযোগ থাকে অ্যামেন্ডমেন্টটা ফাইল করার জন্য। এবং সেই ক্ষেত্রে আপনার উচিত হবে না ফাইল করার উইদিন 5 or 10 days এর মধ্যেই অ্যামেন্ডমেন্ট করা, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম টাইমটুকু ওয়েট করতে হবে এটা প্রসেস হওয়ার জন্য। এবং মনে রাখবেন স্ট্যাচু লিমিটেশন হচ্ছে 3 years, এর মধ্যে আপনার যে কোনো সময় অ্যামেন্ডমেন্ট ফাইল করতে পারবেন। তবে এই স্ট্যাচু লিমিটেশনের পরে যদি অ্যামেন্ডমেন্ট ফাইল করেন আইআরএস কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না, সেটা মাথায় রাখবেন। শুধু তাই না, পাশাপাশি এটাও বলবো রেলেভেন্ট মানে আনসার হচ্ছে এইটা যে ধরেন যারা ট্যাক্স রিফান্ড পায় ফাইলিংয়ের ক্ষেত্রেও সেম, আপনার 3 years টাইম আছে আপনাকে ফাইল করার জন্য। যারা রিফান্ড পাবেন কোনো ধরনের কোনো পেনাল্টি ইন্টারেস্ট আসবে না, বাট আপনি যদি 3 years এর বেশি ওয়েট করেন পরে যদি ফাইল করেন সেক্ষেত্রে কিন্তু আইআরএস রিফান্ডও দিবেন আপনাকে, বিকজ স্ট্যাচু লিমিটেশন হ্যাজ বিন এক্সপায়ার্ড। জি, আমরা আইআরএস এর অডিট কিংবা পেনাল্টি নিয়ে বিরতির আগে কথা বলছিলাম, একটু জানবো যে আইআরএস অডিট বাড়াতে যাচ্ছে, আমরা এরকম একটা নোটিশ দেখতে পাচ্ছি। বিশেষ করে আইআরএস এর ওয়েবসাইটে আমরা দেখছি যে যাদের ইনকাম অনেক বেশি, অর্থাৎ বড় বড় ট্যাক্স পেয়াররা যারা রয়েছেন তাদেরকে আসলে এবার একটু মনে হয় শক্তভাবেই ধরবেন, একটু আইআরএস একটু কঠোরই হবেন তাদের বিষয়ে। এই বিষয়টাই আপনার কাছ থেকে আসলে জানবো যে কেন এই অডিট বাড়তে যাচ্ছে, এবং নিউ ইয়র্ক স্টেটের অডিট যদি আরেকটু স্পেসিফিক করি সেটারই বা কি অবস্থা। হ্যাঁ, আমি যাই হোক অডিটটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। তো যাই হোক তার আগে আমি ছোট্ট একটু এটা আমি ডেফিনেটলি এরপরই আসতেছি যে ওয়ান শট ডিল যেটা আমি ছোট্ট করে একটু বলে নিই। যে দেখুন ওয়ান শট ডিলটা আমি এই কারণে আগেই বলতে চাচ্ছি যে যারা বেসিক্যালি লো ইনকাম নিউ ইয়র্কার আছেন, যারা হাউস রেন্ট সময় মতো পে করতে পারতেছেন না, এবং দেখা গেছে যে ইভিকশনের পর্যায়ে আছেন, যে যদি আপনার রেন্ট পে না করেন ডেফিনেটলি ল্যান্ডলর্ড আপনাকে কোর্টে নিয়ে যাবে এবং দে উইল ট্রাই টু ইভিক্ট ইউ। তো যারা এরকম ফাইন্যান্সিয়াল হার্ডশিপে আছেন, লো ইনকাম পিপল, যারা রেন্ট পে করতে পারতেছেন না, ইভিকশনের পর্যায়ে আছেন, আপনাদের কিন্তু ওয়ান শট ডিল কিন্তু একটা মানে একটা এটাকে বলে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স বেসিক্যালি। এবং এইটা থেকে কিন্তু আপনারা ইভিকশনটা ঠেকানোর জন্য আপনাকে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স হিসেবে দিবে। যেমন ইরাপের কথা বলবো, যে ইমার্জেন্সি রেন্টাল ইরাপ যেটা, ইরাপ কিন্তু স্টিল আপনার যদিও এটা বন্ধ হয়ে গেছে অ্যাপ্লিকেশন নেওয়া, কিন্তু স্টিল যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ধরুন কোনো ডকুমেন্টেশনের কারণে বা ছোটোখাটো ভুলের কারণে, স্টিল কিন্তু ইরাপের ক্ষেত্রে আপনি প্রসিড হইতে পারেন। আপনার যদি ডকুমেন্টেশন এখনও সুযোগ আছে দেওয়ার, সেই ক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিট্রিভ করবে এবং সেটার মাধ্যমে টাকা পেতে পারেন। বাট ওয়ান শট ডিল হচ্ছে যারা মানে লো ইনকাম পিপুল আছেন, যারা সময় মতো রেন্ট পে করতে পারতেছেন, ইভিকশনের পর্যায়ে আছেন, তাদেরকে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। এখন দেখুন এই ওয়ান শট ডিলের জন্য কি কি ডকুমেন্টেশন প্রয়োজন, কারা কোয়ালিফাই করবে, বাট হাউ লং ইট টেকস টু গেট দ্য মানি। শুনুন, এই ওয়ান শট ডিলে অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টেশন বেসিক্যালি আপনার যদি কোর্টে কেস থাকে ইভিকশনের জন্য, কোর্টের স্টিপুলেশন পেপার নিতে পারেন, ল্যান্ডলর্ডের যদি রেন্ট ডিমান্ড বিল থেকে দিতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনার লিজ থাকতে হবে, লিজ দিতে পারবেন, এবং হাউস হোল্ড ইনকাম চাবে, এবং হাউস হোল্ড মেম্বারদের বার্থ সার্টিফিকেট, সোশ্যাল সিকিউরিটি কার্ড চাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ডকুমেন্টেশন দিয়ে যদি আপনি ওয়ান শট ডিলের জন্য অ্যাপ্লাই করেন, আপনি যদি অ্যাপ্রুভ হন, এরা কিন্তু এটা খুব বেশি সময় নেয় না, উইদিন 30 to 45 ডেজের মধ্যে ওটা সেটেল ডাউন করে টাকাটা আইদার কোর্টকে দিবে অথবা ল্যান্ডলর্ডকে দিবে। এবং মনে রাখবেন এই যে ওয়ান শট ডিল, এটা কিন্তু দুইটা মানে কনসিকুয়েন্স। আপনার যদি লো ইনকাম থাকে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপে থাকেন, তাহলে এটা ফ্রি মানি, ইউ ডোন্ট নিড টু পে দেম ব্যাক। আর যদি আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ প্রুফ করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা শর্ট টার্ম লোন হিসাবে ট্রিট হবে এবং আপনাকে 12 মান্থ সময় দিবে ইনস্টলমেন্টে দেওয়ার জন্য। তো বাট স্টিল আপনার যখন জরুরি মুহূর্তে রেন্ট পে করতে পারতেছেন না, এটা আপনার সার্ভাইভ হিসাবে মানে কাজ করবে। এটা লিমিটেশন, অ্যাপ্লিকেশন স্টিল ওপেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট এখনো পর্যন্ত ওই রকম ডেডলাইন নাই যে অ্যাপ্লাই করতে পারবেন। বাট লিমিটেশন এইটাই যে এটা বেসিক্যালি দিবে আপনার যদি ইভিকশনের পর্যায়ে থাকেন, যদি কোনো কারণে রেন্ট পরিমাণ দিবেন সেটার কি সেটা হয়তো আপ টু 12 মান্থ, 6 মান্থ, ইট ডিপেন্ডস হাউ মাচ রেন্ট আউটস্ট্যান্ডিং, ডেফিনেটলি নট মোর দেন 12 মান্থ, বাট 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এরকম সহায়তা আপনি পেতে পারেন। তখন হয়তো দেখা গেছে ইভিকশনটা আপনি ঠেকাতে পারবেন। তো যাই হোক অডিটের বিষয়ে যাচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। যেহেতু ট্যাক্স মানে সিজন শেষ হয়েছে, এখন কিন্তু অডিটের চিঠি অনেকেই পাচ্ছেন,
এবং আপনারা এটাও জানেন আইআরএস এবং স্টেট ডিপার্টমেন্ট কিন্তু প্রচুর লোক হায়ার করেছেন এমপ্লয়ি, এবং এদের এই হায়ার করার অর্থ হচ্ছে একটাই, যে জানেন যে ট্যাক্স রিটার্ন অনেকেই বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি থাকে বিভিন্ন বিষয় নিয়ে, এবং এইগুলো ফাইন্ড আউট করার জন্য এবং ডেফিনেটলি অডিটের মাধ্যমে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ে, যখন ট্যাক্স কালেক্ট করতে পারে মোর। তো সেই ক্ষেত্রে এখন অডিট কিন্তু দেখুন শুধুমাত্র হাই ট্যাক্স পেয়ারদেরকে কিন্তু অডিটে টার্গেট করে না। অডিট আমি এইটার আগে বলবো যে কেন অডিট হয়, সেটা আগে শুনলেই বুঝতে পারবেন যে মানে কারা আসলে অডিটের টার্গেট। দেখুন অডিট কিন্তু দুইটা, একটা হচ্ছে র্যান্ডম অডিট, তার মানে দেখবেন কোনো কারণ ছাড়া আপনার অডিটের চিঠি আসতে পারে, কারণ আইআরএস র্যান্ডমলি সিলেক্ট করে প্রতি বছরই সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়ার, সেটা 10,000, 5,000, মেবি 20, আই ডোন্ট নো এক্সাক্ট নাম্বার, বাট র্যান্ডমলি কিন্তু এরা অডিটে পাঠায়। ডাজন্ট ম্যাটার আপনি রং করেছেন অথবা কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা, র্যান্ডমলি আপনি অডিটে পড়তে পারেন। আরেকটা হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, আপনার ট্যাক্স রিটার্নে যদি কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস থাকে, যেমন আপনি যদি কোনো ইনকাম যদি হাইড করেন, যেমন ধরুন আপনার W2, 1099 দুইটা ইনকাম আছে, আপনি একটা ইনকাম রিপোর্ট করলেন না 1099, তো এগুলো হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস। আবার এক্সপেন্স যদি ওভারস্টেটিং করেন, বেশি পরিমাণে দেখান দিয়ে নেট ইনকাম কমিয়ে যদি ট্যাক্স সেভ করার চেষ্টা করেন, এগুলো হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, এগুলো কারণে কিন্তু অডিট হইতে পারে। তো যাই হোক, আইআরএস এই বিপুল পরিমাণ ম্যান পাওয়ার নিয়োগ দেওয়ার অর্থ একটাই, যে এই সমস্ত সাসপিশিয়াস অ্যাক্টিভিটিতে যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করা, এবং ফাইন্ড আউট করে অডিটের মাধ্যমে আইআরএসের যে ট্যাক্স ডিফিসিয়েন্সি, ট্যাক্স গ্যাপটাকে ওরা মিনিমাইজ করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অডিটের চিঠি আপনি পেতেই পারেন, যেটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অথবা র্যান্ডম অডিট, যেটাই বললাম, বাট সেই ক্ষেত্রে কিন্তু মানে রেসপন্সটা কিন্তু জরুরি। অনেকেই আছেন অডিটের চিঠি পাওয়ার পরে ভয়ে কিন্তু রেসপন্সই করে না। মনে রাখবেন, আপনি যদি রেসপন্স না করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওরা পুরো অ্যামাউন্টের উপরে কিন্তু ওরা ট্যাক্স বসিয়ে পাঠিয়ে দিবে, তখন কিন্তু বিষয়টা আরও কমপ্লিকেটেড হবে। তখন নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, তখন হয়তো ট্যাক্স আপিল বা ট্যাক্স কোর্টে যাওয়ার মতো বিষয় থাকতে পারে। তো আমি এটাই অ্যাডভাইস করবো যে যারা অডিটের চিঠি পাবেন, নার্ভাস হওয়ার কিছু নাই। উইদিন টাইম ফ্রেমের মধ্যে ওরা যে সময়ের মধ্যে আপনাকে রেসপন্স করতে বলে, আপনার যাই আছে তাই দিয়ে আপনার রেসপন্স করুন অ্যাটলিস্ট। আদারওয়াইজ কিন্তু ওরা কেস ক্লোজ করে দিয়ে কিন্তু পরে কিন্তু আপনাকে ট্যাক্স কোর্টে যাইতে হতে পারে, যেটা আরও কমপ্লিকেটেড। তার মানে সময় মতো রেসপন্স করা খুবই ইম্পর্টেন্ট। আপনার যাই আছে তাই দিয়ে রেসপন্স করুন, এবং সেই ক্ষেত্রে যদি আপনারা কমফোর্ট ফিল না করেন, যারা প্রফেশনাল আছে তাদের হেল্প চান, বিকজ দে নোজ হাউ টু রেসপন্ড দ্য অডিট। জি, নিউ ইয়র্ক স্টেটের অডিটের কোনো আপডেট আছে কিনা? সেম থিং, আইআরএস এর মতো নিউ ইয়র্ক স্টেটও তারা অডিট করে, এবং একটু আগেই বলেছি যে র্যান্ডম সাসপিশিয়াস অ্যাক্টিভিটির কারণে অডিট হয়। তবে আমি এই ক্ষেত্রে একটু বলবো যে আসলে কেন অডিটগুলো হয় সেটা বললে মানে আর একটু ভালো হবে। সেই ক্ষেত্রে হয়তো যারা ট্যাক্স পেয়ার আছেন ভবিষ্যতে আরও সাবধানতা অবলম্বন করতে পারেন যাতে অডিটের মুখোমুখি না হন। যেমন আমি সংক্ষেপে বলবো, আমি জানি হয়তো সময় বেশি নাই, যেমন ধরুন যে ম্যাথ এরর, আপনার ট্যাক্স রিটার্নে যদি কোনো ম্যাথমেটিক্যাল এরর থাকে, এটা কিন্তু সিস্টেম অটোমেটিক্যালি ফাইন্ড আউট করে। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে ট্যাক্স ফাইল করার সময় ডাবল ট্রিপল চেক করেন নাম্বারগুলো, যাতে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল এরর না থাকে, কারণ সিস্টেম ইটসেলফ ক্যান ফাইন্ড আউট দ্য এরর। আরেকটা হচ্ছে যে আপনি যদি ইনকাম যদি রিপোর্ট প্রপারলি না করেন, এটা কিন্তু অডিট ট্রিগার হয় মোস্ট অফ দ্য টাইম। যেমন উদাহরণস্বরূপ বললাম যে আপনার W2-তে জব করেন, পাশাপাশি আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকামও আছে, আপনার 1099-ও জব করেন। এখন আপনি কি করলেন, W2-টা রিপোর্ট করলেন, 1099 আপনি রিপোর্ট করলেন না সাম রিজন। এখন দেখুন এই যে 1099 আইআরএস এর কাছে কিন্তু ঠিকই এটা রিপোর্ট হচ্ছে। তখন সেই ক্ষেত্রে যখন আপনার ট্যাক্স ফাইলটা ওদের সার্ভারে হিট করবে, তখন তো ইনকাম রিকনসিলিয়েশন হবে না ঠিক মতো, কারণ আপনার ইনকাম লেটস 100,000, দুইটা মিলে আপনি রিপোর্ট করেছেন অনলি 50,000, তখন সিস্টেম ইটসেলফ আপনাকে অডিট ট্রিগার করবে যে আপনার ইনকাম ঠিক মতো রিপোর্ট করেন নাই। তার মানে রিপোর্টিং ইনকামটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে চ্যারিটেবল ডিডাকশন, যেমন ট্যাক্স রিটার্ন অনেকে আছে আইটেমাইজ ডিডাকশনে ডোনেশন দেখান। এখন দেখুন এটাকে বলে রিজনেবলনেস টেস্ট। এটা হচ্ছে যে দেখুন আপনার ইনকাম $40,000 লেটস সে W2-তে আর্ন করেন, এখন যদি আপনি $10,000 ডোনেশন দেখান, ইজ ইট মেক সেন্স? আপনার ইনকামই মাত্র $40,000, আপনি কীভাবে 10,000 ডোনেট করেন? তার মানে বাকি 30,000 দিয়ে কি আপনার হাউস রেন্ট, আপনার খাওয়া দাওয়া চলে? নো, এগুলো হচ্ছে আপনার কি বলে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস। তার মানে আপনার ইনকামের সাথে ডোনেশনের কোনো সামঞ্জস্য নেই, এই কারণে অডিট হইতে পারে। আরেকটা হচ্ছে স্কেজুয়াল সিতে মোস্ট লাইকলি অডিট হয়। যেমন ধরুন যারা স্কেজুয়াল সিতে, যারা সেলফ এমপ্লয়েড পারসন আছে, একটু আগেই বললাম ট্যাক্সি অপারেটরদের উদাহরণ দিলাম, তারা কিন্তু যা পারে জামা জুতা খাবার এভরিথিং তারা ট্যাক্স রিটার্নে খরচ দেখিয়ে দ্রুত নেট
ইনকামটাকে নামিয়ে আনে। তো সেই ক্ষেত্রে কিন্তু যখনই ইনকামটা গ্রস ইনকামের তুলনায় নেট ইনকামটা খুব বেশি আপনি কম ডিক্লেয়ার করবেন, লেটস আপনার গ্রস ইনকাম 180,000, আপনার নেট ইনকাম ডিক্লেয়ার করেন 15,000, ইট ডাজন্ট লুক নাইস। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গ্রস ইনকাম এবং নেট ইনকামের রেশিওতে কিন্তু আপনি অডিটে করতে পারেন, বিকজ ইটস টু লো। তখন সেই ক্ষেত্রে এদের সিস্টেম রেড ফ্ল্যাগ রেজ করবে যে সামথিং ইজ রং, তখন কিন্তু এই চিঠি আসতে পারে। আরেকটা হচ্ছে উদাহরণস্বরূপ বলবো, যেমন ধরুন যে এক্সপেন্স সিলেকশনের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু বলে দিচ্ছে যে আপনার বিজনেস এক্সপেন্সটা হতে হবে অর্ডিনারি এবং নেসেসারি টু এর বিজনেস। যেমন এটার উদাহরণ যেমন দেন, যে এক্সপেন্স যা খুশি লিখলে হবে না, ইট শুড বি অর্ডিনারি এবং নেসেসারি টু এর বিজনেস। উদাহরণস্বরূপ বলবো, যেমন ধরুন কোনো আর্টিস্ট যারা ছবি আঁকে তার জন্য কিন্তু পেন ব্রাশ কিন্তু অর্ডিনারি এবং নেসেসারি, তার এটা ছাড়া সে ছবি আঁকতে পারবে না। এখন একজন লয়ার, একজন অ্যাটর্নি, সে যদি শখের বসে যদি ছবি আঁকে, সেটা তার ফান বা হবি বলতে পারেন। তো সেই ক্ষেত্রে সে ট্যাক্স রিটার্নে যদি তার পেন ব্রাশ যদি খরচ হিসাবে দেখায়, তার জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না, তার জন্য এটা নেসেসারি এক্সপেন্স না বিজনেসের জন্য। সেই ক্ষেত্রে তখন এটা কিন্তু অডিটের মধ্যে আসতে পারে, বাট আর্টিস্টের জন্য ইট ইজ রিলেভেন্ট অ্যান্ড নেসেসারি। ঠিক তেমনি বলবো যে হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে দেখবেন যারা সেলফ এমপ্লয়েড আছে, যারা স্কেজুয়ালসেতে হোম অফিস হিসাবে খরচ দেখায়, খরচটা কমিয়ে আনার জন্য। এখন দেখুন এই হোম অফিসের ক্ষেত্রে কিন্তু আইআরএস বলতেছে এইটা বেসিক্যালি মানে হোম অফিসটা আপনি তখনই দেখাতে পারবেন যেটা যদি এক্সক্লুসিভলি এবং রেগুলার বেসিসে যদি আপনি অফিস হিসাবে ইউজ করেন, তখনই আপনি হোম অফিসের রেন্টটা খরচ হিসাবে দেখাতে পারবেন। উদাহরণস্বরূপ বলবো যে দেখুন আপনি ড্রয়িং রুমে বসে টিভির সামনে অকেশনালি 2-1টা ইমেইল আপনি রিপ্লাই করতেছেন, ইট ডাজন্ট মিন ইউ আর ইউজিং ড্রয়িং রুম অ্যাজ অ্যান অফিস। অসামঞ্জস্য কোনো কিছু থাকলেই তার মানে আপনি যদি রেগুলার বেসিসে আপনি মানে যে কোনো বাসার একটা অংশ যদি অফিস হিসাবে ইউজ করেন, এক্সক্লুসিভলি যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে হোম অফিস ডিডাকশন নিতে পারবেন। বাট অকেশনালি 2-1টা ইমেইল রেসপন্ড করলেন টিভির সামনে বসে, দ্যাট মিন্স ইউ আর নট ইউজিং ইউর আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, খুব সংক্ষেপে আমরা প্রশ্নটি নিয়ে অনুষ্ঠান শেষ করব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি মোহাম্মদ আলী পার্কচেস্টার থেকে বলছি। জি, আমি ফেব্রুয়ারির 15 তারিখে ট্যাক্স ফাইল করছিলাম, কিন্তু সিটিটা পাইছি, ফেডারেল এটা এখন পর্যন্ত পাইতেছি না। এখন প্রশ্ন হচ্ছে আপনার কি কোনো অডিটে কোনো চিঠিপত্র পেয়েছেন আইআরএস থেকে যে ডিলে হবে বা কোনো রিকোয়ার্ড ডকুমেন্টেশন চেয়ে পাঠিয়েছে? দর্শক শুনতে পাচ্ছেন? না। আপনি কি কোনো চিঠি পেয়েছেন আইআরএস এর কাছ থেকে, কোনো রকম কোনো ইনফরমেশন? কোনো চিঠিপত্র ইমেল পাই নাই। আচ্ছা, যাই হোক, তবে যদি ফেব্রুয়ারি 15 তারিখে করেন ইজ টু লেট, কারণ ইজ মোর দেন 3 উইকস। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে সামথিং ইজ রং গোয়িং অন। আইআরএস হয়তো আপনার ট্যাক্স রিটার্নটা রিভিউয়ের পর্যায়ে রেখেছে। আপনি কাজ করতে পারেন যেটা আইআরএস এর রিফান্ড অপশনে আপনি চেক করতে পারেন, ওখানে কিন্তু আপনাকে মেসেজ দিবে যে কি অবস্থা আপনার রিফান্ডের। এমনও হতে পারে যে আপনার হয়তো ট্যাক্স রিটার্নটা পৌঁছেই নাই আইআরএস এর সার্ভারে, সেটাও হতে পারে। তো আপনি যেটা করবেন ইমিডিয়েটলি রিফান্ড চেক করেন, রিফান্ড অপশনে গিয়ে সেই ক্ষেত্রে তখন ওরা আপনাকে মেসেজ দিবে। যদি এটা রিভিউয়ে থাকে ইট মাইট টেক্স টাইম, সেই ক্ষেত্রে যদি কোনো চিঠি পান পরবর্তী পর্যায়ে অবশ্যই রিপ্লাই করবেন যেটা আগে বললাম, তখন সেটা আপনার প্রবলেমটা সলভ হবে। আদার দেন দ্যাট আপনার কাজ হবে ইমিডিয়েটলি রিফান্ড অপশনে গিয়ে চেক করুন আপনার রিফান্ডের কি অবস্থা। জি, দেবব্রত চক্রবর্তী, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN24 এর সকল দর্শককে। শুভরাত্রি। জি, শুভরাত্রি জানাবো আমার পক্ষ থেকেও দর্শকদেরকে। TVN অ্যানালাইসিসে এই ছিল আজকের আয়োজনে। TVN24 এর সঙ্গেই থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।